হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বিগত ভিডিওগুলোতে তোমাদের জন্য পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল, সেই ভিডিওতে ভেদের সমস্ত কনসেপ্ট এবং 1 দাগ থেকে 10 দাগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথমেটিক্স কী করে সলিউশন করবে বা প্রত্যেকটা অঙ্ক কীভাবে সমাধান করবে তার বিস্তর একটা আলোচনা পরিবেশন করানো হয়েছিল। আজকে তোমাদের 12 দাগ থেকে 15 দাগ অবধি অঙ্কগুলোকে সমাধান করা হবে। তাই আর বেশি দেরি না করে 12 নম্বর অঙ্কে আসা যাক। 12 নম্বর অঙ্কে কী বলা রয়েছে, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। কি বলছে, এক্স ডেসিমিটার একটা গভীর কূপ খনন করব, তার মোট অংশ ব্যয়, যে টাকাটা ব্যয় হয়েছে তার একটা অংশ এক্সের সঙ্গে সরল বেঁধে আছে এবং অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে আছে। ঠিক আছে, যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, বলছে 100 মিটার কূপ খনন করার জন্য যদি 5,000 টাকা এবং 200 মিটার খনন করার জন্য যদি 12,000 টাকা খরচা হয়, তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় হবে। ঠিক আছে, দেখো অঙ্কটার দিকে দেখো, ধরি মোট ব্যয় হয়েছিল ওয়াই টাকা। আমি ধরে নিলাম ব্যয় হয়েছিল সেটা থেকে ওয়াই চলরাশি, যত টাকা ব্যয় হয়েছিল সেটাকে আমি ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, মোট ব্যয়ের এ অংশ এক্সের সঙ্গে সরল বেঁধে এবং মোট ব্যয়ের বি অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে। প্রশ্ন অনুসারে বলেছিল না, মোট ব্যয়ের একটা অংশ এক্সের সঙ্গে সরল বেঁধে, তো আমি একটা অংশ ধরলাম এ এক্সের সঙ্গে সরল বেঁধে এবং দ্বিতীয় অংশটা ধরে নিলাম বি এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে। এখন একটু কোশ্চেন আমি যাচ্ছি। দ্বিতীয়তে বলা হয়েছে মোট ব্যয় সমান সমান দুটো অংশে ভাগ আছে এ প্লাস বি। এবারে আমি কি করলাম, এখানে যে জিনিসটা করেছিলাম, এর একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, সেই জিনিসটাই করেছি। এ ভ্যারিজেস এক্স, এ ইজিক্যালস টু ভ্যারিজেস চিহ্ন তুলব, সেই জন্য একটা ইকুয়াল সাইন এবং K1 একটা অশূন্য ভেদ ধ্রুবক। দ্বিতীয় পার্টে কি বলা হয়েছে, দ্বিতীয় পার্টে বলা রয়েছে আরেকটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে রয়েছে, তাই বি ইজিক্যালস টু K2 একটা অশূন্য ভেদ ধ্রুবক আমরা নিলাম। ইজিক্যালস টু চিহ্ন কেন দিলাম, যেহেতু আমি ভেদের চিহ্নটা সরাবো বা ভ্যারিজেস চিহ্নটা সরাবো, তাই আমরা K2 আর ইকুয়াল টু সাইন দিলাম। ঠিক আছে, এখানে K1 আর K2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। এখানে আমরা এ এর মান এবং বি এর মান পেয়েছি, সেই মানগুলোকে পরবর্তী লাইনে কি করেছি না, ওয়াই ইজিক্যালস টু এ প্লাস বি আমরা জানতাম, এবার এর জায়গায় আমরা K1x বসালাম, যেহেতু আমরা এ ইজিক্যালস টু জানি K1x এবং বি ইজিক্যালস টু জানি K2 এক্স স্কোয়ার, তাই এই মানগুলোকে বসিয়েছি K2 এক্স স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবার প্রশ্নে তুমি খেয়াল করো, প্রশ্নে কী বলা রয়েছিল, 100 ডেসিমিটার কূপ খনন করতে 5,000 টাকা খরচা হয়। ঠিক আছে, এক্স ইজিক্যালস টু 100 ধরেছি, ওয়াই ইজিক্যালস টু 5,000, যেহেতু 100 ডেসিমিটার কূপ খনন করতে 5,000 টাকা খরচা হয়, সেই ভ্যালুটা আমরা কোথায় বসিয়েছি, 1 নম্বর সমীকরণে বসিয়েছি। 1 নম্বর সমীকরণে বসানোর পর K1 এবং K2 রিলেটেড একটা সমীকরণ পেলাম, সেই সমীকরণটার নাম দিলাম আমরা 2 নম্বর। এবং দ্বিতীয় কেসে কি বলা হয়েছিল, যে 100 মিটার কূপ খনন করতে 5,000 টাকা খরচা হচ্ছে, আর দ্বিতীয় কেসে বলা রয়েছিল যদি আমরা 200 মিটার কূপ খনন করি তাহলে 12,000 টাকা খরচা হবে। সেভাবেই আমরা এক্সের জায়গায় 200 মিটার কূপ খনন করেছি, এক্সের জায়গায় 200 বসিয়েছি এবং ওয়াইয়ের জায়গায় 12,000 টাকা বসিয়েছি। এবং আরেকটা K1 এবং K2 রিলেটেড ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3, K1 এবং K2 রিলেটেড একটা ইকুয়েশন পেলাম, এবং ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 3, এই দুটোকে আমরা সমাধান করলাম অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে তুমি সমাধান করতে পারো। সমাধান করার পর K2-র ভ্যালু এলো 1/10। ঠিক আছে, এবার এই K2-র ভ্যালুটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। 2 নম্বর সমীকরণে বসানোর পর একটা K1-এর ভ্যালু পেলাম, তাহলে K1 আমাদের কত বেরোলো 40 এবং K2 বেরোলো 1/10। ঠিক আছে, এবারে K1 এবং K2টা আমরা 1 নম্বর সমীকরণে গিয়ে বসিয়ে দিলাম। 1 নম্বর সমীকরণে বসানোর পর আমাদের কীরকম দেখতে চেহারাটা হলো, ওয়াই ইজিক্যালস টু এক্স ফার্স্ট ব্র্যাকেট 40, যেহেতু K1 ছিল, প্লাস এক্স বাই K2 ছিল, এক্স বাই K2-র ভ্যালু 1, এক্স ইন্টু K2 ছিল, তো K2-র ভ্যালু কত 1/10, এবারে বসালাম। ঠিক আছে, এবারে বলেছিল প্রশ্নে আমাদের চেয়েছিল যে আমরা যখন 250 ডেসিমিটার কূপ খনন করবো তখন কত টাকা খরচা হবে। তাহলে কী করতে হবে, শুধুমাত্র এক্সের জায়গায় আমাদের 250 বসিয়ে দিলেই হয়ে যাবে 250, সেটাই আমরা করেছি। এক্সের জায়গায়
এই সমীকরণটার এক্সের জায়গায় শুধু 250 পুট করে দিয়েছি। পুট করার পর যে ভ্যালুটা এসছে সেটাই তোমার খরচা। কত টাকা খরচা হবে? 16,250 টাকা। 250 ডেসিমিটার কূপ খনন করতে 16,250 টাকা ব্যয় হবে। ঠিক আছে, অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। অঙ্কটা এরূপ আছে যে আমি একটা, ধরো তুমি সাপোজ তোমার বাবা তোমাকে 10 টাকা দিয়েছে, 10 টাকার দুটো অংশ করে নিলে, 7 টাকা প্লাস 3 টাকা। এবার 7 টাকাটা তোমার ভাইয়ের সঙ্গে, ধরো তোমার ভাইকেও দিয়েছে, তোমার ভাইয়ের সাথে রিলেটেড আছে সরল সম্পর্কে, এবং 3 টাকাটা রিলেটেড আছে তোমার বোনের সাথে সরল সম্পর্কে। এভাবে এ অংশ রিলেটেড আছে এক্সের সাথে সরল সম্পর্কে, বি অংশ রিলেটেড আছে ওয়াইয়ের সাথে, না, এক্সের সাথে রিলেটেড আছে, এ অংশটা এক্সের সাথে রিলেটেড আছে সরল সম্পর্কে, আর বি অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে রিলেটেড আছে সরল সম্পর্কে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে ওই দুটো অংশ কীভাবে রিলেটেড আছে। এখান থেকে আমরা ইকুয়েশন পেলাম, আমাদের দুটো কেস বলে দিয়েছিল, দুটো কেসে আমরা মানগুলো পুট করলাম, সেখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। এবার ইকুয়েশন দুটোকে আমরা যে কোনো উপায়, তুলনামূলক, বজ্র গুণন, অপনয়ন, যেভাবে হোক আমরা সলিউশন করব, K1 এবং K2 ভ্যালু পাবো। K1 K2 ভ্যালুটা আমরা 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেখানে পুট করব। পুট করার পর যে সমীকরণটা থাকবে সেখানে যেটা আমাদের এবার কী চেয়েছে দেখতে হবে প্রশ্নে চেয়েছে যে 250 ডেসিমিটার কূপ খনন করতে কত খরচা হবে। তাই এক্সের জায়গায় 250 বসিয়ে দেবো। এক্সের জায়গায় 250 বসানোর পর দেখতেই পাচ্ছ তোমার কত টাকা খরচা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলেছে, 13 দাগের প্রশ্ন কি বলেছে, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। কি বলেছে, চোঙের আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, মানে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে এবং উচ্চতার অনুপাতটা দিয়ে দিয়েছে, তাদের আয়তনের অনুপাতটা কী হবে দেখো। অঙ্কটা করেছি আমরা, ধরি চোঙের আয়তন ভি এবং ব্যাসার্ধ আর। আমরা দুটো ভ্যারিয়েবল ধরে নিলাম বা চলরাশি ধরে নিলাম, আয়তন সমান সমান ভি এবং ব্যাসার্ধ সমান সমান আর, উচ্চতা সমান সমান আমরা ধরে নিয়েছি এইচ। এবার প্রশ্নানুসারে কী বলেছিল, প্রশ্নানুসারে বলেছে চোঙের আয়তন ভি ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে রয়েছে, আর স্কোয়ারের সঙ্গে সরল ভেদে এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য আমরা বলতে পারি ভি ভ্যারিজাস আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখান থেকে আমরা ভ্যারিজাস চিহ্নটা তুলব। ভ্যারিজাস চিহ্ন তোলার জন্য প্রথম পার্ট থেকে তোমাদের আমি বলছি, একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, যে কনস্ট্যান্ট টার্মটা কে দ্বারা ডিনোট করতে হয় এবং একটা ইকুয়াল সাইন দিতে হবে। ঠিক আছে, এবার তোমাদের কিছু ডাটা দিয়ে দিয়েছে। ধরি চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2r এবং 3r। আমাদেরকে বলে দিয়েছিল যে চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছিল। যখন কোনো ডাটা তোমার অনুপাতে দেওয়া থাকবে সেটার সাথে একটা ভ্যারিয়েবল টার্ম ধরে নিতে হবে। ধরো তোমার দেওয়া থাকলো একটা, তোমার বয়স এবং তোমার ভাইয়ের বয়সের অনুপাত 5:3। যখন আমরা এটা অঙ্কে ইউজ করব তখন কখনো 5 আর 3 ইউজ করবো না, আমরা ধরবো এটাকে তোমার বয়স 5t এবং তোমার ভাইয়ের বয়স 3t, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা ধরে নিয়েছি চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত যথাক্রমে দেওয়া ছিল 2:3, সেটা আমরা ধরে নিয়েছি 2r এবং 3r একক। একইভাবে আমরা উচ্চতাটাও ধরে নিয়েছি, উচ্চতাটা দেওয়া ছিল 5:4, তো আমরা ধরে নিয়েছি 5h এবং 4h একক। তাহলে আমরা কি জানি, চোঙের আয়তনের ফর্মুলা কি, ভি ইজ ইকালস টু, আমরা কি পেয়েছি দেখো, প্রশ্নানুসারে পেয়েছি ভি ইজ ইকালস টু কে আর স্কোয়ার এইচ। সেভাবে আমরা পুট করেছি প্রথম চোঙের আয়তন কে আর স্কোয়ার, আর সমান সমান ছিল আমাদের প্রথম চোঙের ব্যাসার্ধ কত ছিল 2r এবং উচ্চতা ছিল 5h, সেখান থেকে আমরা পেলাম 20 আর স্কোয়ার এইচকে ঘন একক। দ্বিতীয় চোঙটা সেভাবে বার করেছি, দ্বিতীয় চোঙের এসে কত 36 আর স্কোয়ার এইচকে ঘন একক। এবার কি করেছি, চোঙ দুটির আয়তনের অনুপাত, আমাদের প্রশ্নে চেয়েছে চোঙ দুটির আয়তনের অনুপাত। প্রথম চোঙের আয়তন ইস টু দ্বিতীয় চোঙের আয়তন। প্রথম চোঙের ক্ষেত্রে কত ছিল 20 আর স্কোয়ার এইচকে, আর দ্বিতীয় চোঙের ক্ষেত্রে ছিল 36 আর স্কোয়ার এইচকে। এখান থেকে আর স্কোয়ার এইচকে বাদ দিলাম, দূর সাইডে একই রকম জিনিস আছে তাই বাদ দেওয়া যায়, তাহলে পড়ে রইল 20:36। এবার 4 দিয়ে করবো, 4 দিয়ে করলে 4 5 20, 4 দিয়ে করবো 4 9 36, তাহলে উত্তর ফাইনাল অ্যান্সার আমাদের কত হলো 5:9। ঠিক আছে, অঙ্কটা কি বলতে চেয়েছিল, আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছিল যে চোঙের আয়তনটা ওর ব্যাসার্ধের বর্গের সাথে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। আর যৌগিক ভেদের উপপাদ্য আমরা অনুযায়ী আমরা জানি কীভাবে লিখতে হয়, ভি ভ্যারিজাস আর স্কোয়ার এইচ।
এখান থেকে যখন আমরা মানে ভ্যারিজাস চিহ্নটা তুলবো তখন আমাদের ইকুয়াল সাইন দিতে হয় এবং একটা কনস্ট্যান্ট টার্ম নিতে হয়, তারপরে যেভাবে ডাটা দিয়েছে সেটা লিখতে হয়। আর আরেকটা জিনিস এখানে তোমরা শিখলে যে যখন কোনো জিনিস অনুপাতে ডাটা দেওয়া থাকবে, ধরো তোমার বলে দিয়েছে তোমার বাবা 5:3 অনুপাতে চিনি এবং চাপাতি বা চা আনলেন, তাহলে চিনি এনেছেন 5:3 অনুপাতে, তাহলে চিনি আমি ধরে নিতে পারি 5C। বাবা কত কিলো চিনি এনেছেন? 5C কিলো চিনি এনেছেন। চা কত এনেছেন? 3C গ্রাম চা এনেছেন। ঠিক আছে, এইভাবে করতে হয়। যখন কোনো জিনিস ডাটা আমাদের অনুপাতে দেওয়া থাকে, ডিরেক্ট আমরা অনুপাতের মানটা অঙ্কে বসাতে পারবো না, সেখানে আমাদের একটা ভ্যারিয়েবল বা চলরাশি দিয়ে ওটাকে লিখতে হয়, তারপরে আমরা সেটা অঙ্কে ইউজ করতে পারবো। কি বলা রয়েছে? পরবর্তী অঙ্কে বলা রয়েছে 5 লাখ গ্রামের কৃষক সমবায় সমিতি একটা ট্রাক্টর ক্রয় করেছে। কি বলছে? একটা গ্রামে একটা ট্রাক্টর ক্রয় করেছে। কোন সমিতি? কৃষক সমিতি। ঠিক আছে, ভালো কথা। আগের সমিতি 2400 বিঘা জমি 5টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। 2400 বিঘা জমি, 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতো, তখন 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা হয়। আগে 2400 বিঘা জমি চাষ করতে 25 দিনে 25টি লাঙল লাগতো। 2400 বিঘা জমি চাষ করতে 25টি লাঙল লাগতো, 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি চাষ করা হয়, মানে অর্ধেক বলতে 2400-র অর্ধেক কত? 1200 বিঘা জমি 30 দিনে চাষ হয়ে যায় কেবল ট্রাক্টরটা দিয়ে। ঠিক আছে, তাহলে বলেছে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে? একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে? ঠিক আছে, অঙ্কটা এবার দেখা যাক কীভাবে সলিউশন করবো। এবার সলিউশনের দিকে আসা যাক, কীভাবে সলিউশন করবো। দেখো, লাঙলের সংখ্যাকে আমরা এ ভ্যারিয়েবল দ্বারা ডিনোট করলাম এবং জমির পরিমাণকে আমরা বি ভ্যারিয়েবল দ্বারা ডিনোট করেছি। ঠিক আছে, তারপর দিন সংখ্যাকে আমরা সি ভ্যারিয়েবল দ্বারা ডিনোট করেছি। এটুকু তো বুঝতে পারলে কীভাবে? লাঙল সংখ্যা এ, দিন সংখ্যা সি এবং জমির পরিমাণ বি। এবার আমরা জানি দিন সংখ্যা একই থাকলে লাঙলের সংখ্যা বৃদ্ধি পেলে জমির পরিমাণ বাড়ে। আমরা যদি লাঙলের সংখ্যা বাড়াই তাহলে জমির পরিমাণটাও বাড়বে। তাহলে কি বলতে পারি আমরা? দিন সংখ্যাকে আমরা স্টপ রাখছি, স্থির রাখছি, তাহলে এ ভ্যারিজাস বি, কারণ এ বি এর সাথে সরল ভেদে রয়েছে। জমির পরিমাণ বাড়লে লাঙলের সংখ্যা আমাদের বাড়াতে হবে। একটা ধরো তুমি 5 বিঘা জমি চাষ করছো, 5 বিঘা জমি চাষ করতে তোমার বেশি সংখ্যক লাঙল লাগবে না 10 বিঘা জমি চাষ করতে তোমার বেশি সংখ্যক লাঙল লাগবে? দুটো কাজই তোমাকে 5 দিনে শেষ করতে হবে, তাহলে নিশ্চয়ই লাঙলের সংখ্যাটা বাড়াতে হবে। আবার একইভাবে আমরা যখন জমির পরিমাণটা স্থির রাখছি তখন লাঙলের সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা হ্রাস পায়। জমির পরিমাণটা যখন আমরা স্থির রাখছি, ধরো একটা জমি আছে 5 বিঘা জমি আছে, সেখানে তুমি 10টা লাঙল দিয়ে চাষ করছো। যখন তুমি 10টা লাঙল দিয়ে চাষ করবে সেক্ষেত্রে তোমার কম সময় লাগবে না 20টা লাঙল দিয়ে চাষ করলে সেক্ষেত্রে তোমার কম সময় লাগবে? অবভিয়াসলি তুমি যখন 20টা লাঙল দিয়ে চাষ করবে সেক্ষেত্রে তোমার সময়টা কম লাগবে। তাই লাঙলের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা আমাদের কমে যাচ্ছে। তাহলে এরা পরস্পর কী সম্পর্কে আছে বা কী ভেদে রয়েছে? পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে, এটাই আমি লিখেছি। এ ও সি পরস্পর ব্যস্ত ভেদে রয়েছে, এ ভ্যারিজাস 1/c। এবারে যৌগিক ভেদ উপপাদ্য অনুযায়ী এ ভ্যারিজাস b/c। এবার ভ্যারিজাস চিহ্নটা আমরা তুলবো। ভ্যারিজাস চিহ্ন তোলার জন্য প্রথম দিন থেকে বলে আসছি কি করতে হয়, একটা ইকুয়াল সাইন দিতে হয়, দিয়েছি, এবং একটা কনস্ট্যান্ট টার্ম নিতে হয়, নিয়েছি। এবারে যেমন যেমন ডাটা বলেছে 25টি লাঙল 2400 বিঘা 36 দিন লাগে, এই তিনটা ডাটা বসালাম, বসিয়ে আমি কে এর ভ্যালুটা পেলাম। কে এর ভ্যালু কত এলো? কে এর ভ্যালু এসছে 3/8। ঠিক আছে, এবার আমরা এই 3/8টা 1 নম্বর সমীকরণ যেটা আমরা পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণ কোনটা? a = kb/c, এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে কে এর মানটা আমরা বসিয়ে পাই, কে এর মানটা আমরা পুট করেছি। কে এর মান পুট করার পর একটা সমীকরণ পেলাম, সেই সমীকরণটাকে আমরা সমীকরণে পুট করলাম। পুট করার পর আমাদের এই যে জিনিসটা এলো সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার প্রশ্নে কি বলেছে? অর্ধেক জমি চাষ করব। 2400 বিঘার মধ্যে অর্ধেক জমি চাষ করতে আমাদের 30 দিন সময় লাগলে কত, মানে 30 দিন সময় হলে তাহলে এর ভ্যালুটা কত? তাহলে a = আমরা 2 নম্বর সমীকরণে b = যেটা পেলাম 1200 পুট করেছি, আর c = আমরা জানি যেটা পেয়েছি 30, সেটা পুট করেছি। কাটাকাটি করার ফলে 15 এসছে। তাহলে আমরা বলতেই পারি একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করবে। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করবে? 15টি লাঙলের সমান চাষ করবে। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, তোমাদের একটু হলেও কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ছড়িয়ে দাও। তোমাদের এই রিলেটেড ভিডিও পরবর্তীতে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং টেস্ট পরীক্ষার পরবর্তী ধামাকাদার প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। ঠিক আছে, পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্কে কী বলা রয়েছে?
ঠিক আছে, পরবর্তী অঙ্কে আসা যাক। পরবর্তী অঙ্কে কি বলা রয়েছে দেখা যাক। পরবর্তী অঙ্কে বলা রয়েছে, দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। আয়তনটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। কি বলছে একটু ভেবে দেখো, আমাদের গোলকটা আছে, গোলকটার আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে এবং পৃষ্ঠতল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে রয়েছে। মানে আমি বোঝাতে চাইছি, দেখো অঙ্কটা কীভাবে রয়েছে। তাহলে বলেছে অঙ্ক যে আমাদের চেয়েছে, অঙ্কে চেয়েছে কি গোলকের আয়তন তার পৃষ্ঠতলে ক্ষেত্রফলে ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। ঠিক আছে, অঙ্কটা তোমরা দেখো কীভাবে আমি সলিউশন করেছি। গোলকের আয়তনটা আমরা ধরে নিয়েছি ভি, ব্যাসার্ধ ধরেছি আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস। ঠিক আছে, প্রশ্নানুসারে বলা হয়েছিল যে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকবে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে ব্যাসার্ধেরটা বর্গের সঙ্গে মানে ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে থাকবে। সেটাই করা হয়েছে, আয়তনটা ব্যাসার্ধের সাথে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে মানে ব্যাসার্ধের বর্গ সরল ভেদে থাকবে, সেটাই করা হয়েছে। এখানে দুটোকে কনস্ট্যান্ট টার্ম নেওয়া আসছে, ভ্যারিসেস চিহ্ন তোলার জন্য কনস্ট্যান্ট টার্ম k1, এখানে ভ্যারিসেস চিহ্ন তোলার জন্য কনস্ট্যান্ট টার্ম k2, v is equals to k1 r কিউব এবং s is equals to k2 r স্কোয়ার। এটা বুঝতেই পারছো কীভাবে করা হচ্ছে, প্রতিটা অঙ্কে সেম জিনিস। ভ্যারিসেস চিহ্ন যখন আমরা তুলবো সেটার বদলে একটা কনস্ট্যান্ট টার্ম এবং ইকুয়াল সাইন দিতে হয়। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে কী চেয়েছি দেখো, প্রশ্নে চেয়েছে ওই 6 নম্বর 7 নম্বর অঙ্কগুলো যখন করতাম না, 6 দাগ বা 7 দাগের অঙ্কগুলো যে প্রমাণটা বলিত সেভাবে এখানটা করতে হবে। প্রমাণে চেয়েছে গোলকের আয়তনের বর্গ, গোলকের আয়তন মানে ভি, ভি তার বর্গ মানে ভি স্কোয়ার। ঠিক আছে, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে, পৃষ্ঠতলে ক্ষেত্রফল এস ধরে নিলাম, ক্ষেত্রফলে ঘনের সঙ্গে সরল ভেদে রয়েছে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে দিয়েছে যে ভি স্কোয়ার ইজ ইকালস টু এস কিউব প্রমাণ করো। এই টাইপের যখনই দেয়, আমি তোমাদের কি বলেছিলাম, যেটা দেবে সেটাকে বাঁ সাইডে নিয়ে আসতে হবে বাই হিসাবে। সেই জিনিসটাই আমি করেছি, বাঁ সাইডে নিয়ে এসেছি বাই হিসাবে। ঠিক আছে, এবার আমরা ভি এর ভ্যালু জানি k1 r কিউব এবং এস এর ভ্যালু জানি k2 r স্কোয়ার। সে দুটো ভ্যালু পুট করেছি, ভ্যালু পুট করার পর r টু দি পাওয়ার 6 r টু দি পাওয়ার 6 ওপর নিচে কাটাকাটি গেল, k1 স্কোয়ার ডিভাইড বাই k2 কিউব। এই দুটো যেহেতু কনস্ট্যান্ট টার্ম, বড় কনস্ট্যান্ট টার্মের বদলে আমি একটা ছোট্ট কনস্ট্যান্ট টার্ম এম ধরতেই পারি। ঠিক আছে, ধরেছি। পরের লাইনে কী করেছি, ভি স্কোয়ার ইজ ইকালস টু এস কিউব ইজ ইকালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব ইকুয়াল টু এম, ভি স্কোয়ার ডিভাইডেড বাই এস কিউব যেটা ছিল লিখেছি ইকুয়াল টু এম। এবার আমরা ইকুয়াল টু সাইনটা আর কনস্ট্যান্ট টার্মটা সরাবো, তাহলে আমাদের ক্ষেত্রে কী চলে আসবে, ভ্যারিসেস চিহ্ন চলে আসবে। কারণ কি, আমরা যখন ভ্যারিসেস চিহ্নকে আনছি তখন ইকুয়াল টু আর একটা কনস্ট্যান্ট টার্ম দিচ্ছি, আর ভ্যারিসেস চিহ্নকে যখন এখানে বসাবো মানে ভ্যারিসেস চিহ্ন আনবো, সেক্ষেত্রে আমাদের ওই দুটোকে আউট করতে হবে, তাই না। আমরা যখন ভ্যারিসেস চিহ্নকে ইন করছি তখন কনস্ট্যান্ট টার্মটা আউট হবে, তার সাথে ইকুয়াল সাইনটা আউট হবে। আর যখন আমরা এই দুটোকে ইন করছি, কনস্ট্যান্ট টার্মকে ইন করছি আর ইকুয়াল সাইনকে ইন করছি, তখন এটা আউট হবে। আশা করি এই কনসেপ্টটুকুটা বুঝতে পেরেছো। এইভাবে আমরা প্রমাণ করলাম ভি স্কোয়ার ভ্যারিসেস এস কিউ। আজকের এই ভিডিওতে 12 দাগ থেকে 15 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কের সলিউশন করে দেওয়া হলো এবং পার্ট 1-এ তোমাদের 1 দাগ 2 দাগ এবং 3 দাগ, তার সাথে কনসেপ্ট পার্ট 2, এভাবে পার্ট 3 রয়েছে। এটা পার্ট 4 ভিডিও। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলোকে দেখে নাও, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো দেখে তবে এই ভিডিওতে আসবে। আর এর পরবর্তীতে লাস্ট পার্ট একটা আসবে যেটার মধ্যে তোমার 16 দাগের এবং 17 দাগের অঙ্কগুলোকে সলিউশন করে দেওয়া হবে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আবারও দেখা হচ্ছে ভেদের লাস্ট পার্টে কোনো একটা ভিডিওই। স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স।